ধন্যবাদ। জি। আমি মুজিবুর রহমান মঞ্জু ভাই, আপনি আপনার দলেরই সাধারণ সম্পাদক যিনি ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, তিনি বরিশালে কিছুই বলেননি, জাস্ট অদৃশ্য বা কাউকে নিশ্চিত করে বলেননি অমুক চাঁদাবাজ। তারপরও দেখলাম বিএনপির পক্ষ থেকে হামলার শিকার হয়েছেন। ভবিষ্যতে তিনি আবার সংবাদ সম্মেলনে বলেছেন যে তাদেরকে বলা হচ্ছে এখন আসেন আসেন, কিন্তু নির্বাচনের সময় এদিকে আসার চেষ্টা কইরেন না। যে এই ধরনের হুমকি এখন আজকে আবার নির্বাচন কমিশনার বলা হচ্ছে নির্বাচন ঘিরে চোরাগুপ্তা হামলার সংখ্যা উড়িয়ে দিচ্ছে না নির্বাচন কমিশন, এসব দমনের কঠোর হওয়ার নির্দেশ, কিন্তু যথাসময় নির্বাচন হবে। তো যথাসময় যদি নির্বাচনই হয়, আপনি যদি এলাকায় যেতে না পারেন, তাহলে নির্বাচনটা কিভাবে করবেন? বা আমি যেটা আগে ওনাকে প্রশ্ন করছি, বিএনপি জামায়াত এরা বড় দলগুলো আসলে কতটুকু দায়িত্ব পালন করছে নির্বাচনকে সুষ্ঠু অবাধ গ্রহণযোগ্য করবার জন্য? কালকে আপনার প্রধান উপদেষ্টার বক্তব্যটা আপনি একটু দেখেন। প্রধান উপদেষ্টা বলছেন যে হত্যার জন্য পরিকল্পনা করা হচ্ছে, নির্বাচন বানচালের ষড়যন্ত্র হচ্ছে। উনি নিজে স্বীকার করলেন। প্রধান উপদেষ্টা যখন কথা বলেন, এটা কিন্তু অফিসিয়াল কথা। আজকে আজকে মির্জা আব্বাস সাহেব বললেন যে ৭০ জনকে হত্যার জন্য একটা কিলিং মিশন বা একটা এর পরিকল্পনা আগে করা রাশেদ খান হয়েছে। মিলন বলেছেন ৫০ জন। এর আগে রাশেদ বলেছে ৫০ জন। শাহেদ খান, সরি, মিলন রাশেদকে বলে আমি দিয়েছি। জিজ্ঞেস করেছিলাম জি। যে আপনি তোমার কাছে ৫০ জনের লিস্ট আছে কিনা, বা সেই লিস্টে তোমার নাম বা আমাদের নাম আছে কিনা। তোমার অ্যাটিটিউডে তো মনে হচ্ছে তোমার ওই লিস্টের বাইরে আসছো তুমি। না, আমি যেটা বলতে চাচ্ছি, আমরা তো লিস্টের তো দরকার নাই। আপনি যেখানে শেখ হাসিনা বলছেন যে কইরা দেখাও, এত গলাবাজি করো না, তার মানে হচ্ছে যে এখানে এক ধরনের চেষ্টা চলছে। কারণ আওয়ামী লীগকে তো আমরা চিনি, ঠিক আছে না? আপনি যদি পৃথিবীতে সন্ত্রাসবাদী দল বলে, একটা সন্ত্রাসবাদী দলের বৈশিষ্ট্য কি কি হতে পারে, সরি, আপনি যদি এটার ক্রাইটেরিয়া ঠিক করেন, তাহলে দেখবেন আওয়ামী লীগের সাথে সবকিছু মিলে যাবে। আওয়ামী লীগ তার নিজের কর্মী হত্যা করেছে হাজার হাজার, শত শত। সুতরাং আপনার এই জায়গাটায় আমাদের কোনো কনফিউশন নাই। এবং এই যে আপনি এখন বলছেন নির্বাচন, তাহলে কি বিএনপি বলছে হত্যার হুমকি আছে, সরকার বলছে হত্যার হুমকি আছে, আমরা নিজেরাই দেখছি। আমরা তো শুধু অন্য না, এই যে আপনি ফুয়াদের কথা বলেন, ফুয়াদ চাঁদাবাজও বলে নাই। ফুয়াদ বলেছে আপনার আমাদের এখানে একটা বড় মানে একটা ব্রিজ প্রকল্প হচ্ছে, আসছে। একটা ব্রিজের এটা হবে স্থানীয়ভাবে, যারা এগুলোর জন্য এই রড সিমেন্টের জন্য চাঁদার জন্য দাবি করছে, আপনারা এগুলো সজাগ থাকেন, ঠিক আছে? এরপরে ফুয়াদকে ভুয়া, আপনি দেখবেন এই একই আওয়াজ, ফুয়াদকে যেরকম ওখানে ভুয়া ডেকেছে, আবার ঢাকা মেডিকেল কলেজে মির্জা আব্বাসকেও ভুয়া ডাকা হয়েছে। এইটা প্রমাণ করে যে আমরা সবাই প্রতিপক্ষেরকে নাজেহাল করার জন্য, প্রতিপক্ষকে মানে ডিফেন্ড করার জন্য অলওয়েজ আমরা প্রস্তুত আছি। কিভাবে একটা সুযোগ পেলেই প্রতিপক্ষকে কিভাবে আমি ঘায়াল করব। তো এই আমি যেটা হয়ে গেছে ওটা নিয়ে আমি আর কথা বলতে চাই না। আমার কথা হচ্ছে যে এই ভুলটা আমরা করতেছি, এই ভুলটা থেকে আপনারা সবাই সংশোধন হন। আপনি যদি সংশোধন না হন, নির্বাচন যদি না হয়, ভাই বিএনপির একা ক্ষতি না, জামাতের একা ক্ষতি না, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির একা ক্ষতি না, এবি পার্টির একা ক্ষতি না, আমাদের সবার ক্ষতি। এবং অতীত ইতিহাসে সেটা হয়েছে। 1/11-এর পরে অ্যাপারেন্টলি মনে হয়েছে আওয়ামী লীগের লাভ হয়েছে, তাই তো? আওয়ামী লীগ একটা ষড়যন্ত্রের হাতে হাত মিলিয়ে ক্ষমতায় চলে গেছে। আওয়ামী লীগের লাভ হয়েছে? 15 বছর পরে এসে আজকে আওয়ামী লীগ হিসাব মিলাবে যে 1/11-এর ওই ষড়যন্ত্রে আওয়ামী লীগের কত বড় ক্ষতি হয়েছে। আওয়ামী লীগের মতো একটা রাজনৈতিক দল বাংলাদেশে, তার যেই মানে সে যে সংকটে পড়েছে, আপনি দেখবেন 1971 সালে যারা গণহত্যা করেছিল, যে পাকিস্তানি বাহিনী, এই রাষ্ট্রটা তো পাকিস্তানের অংশ ছিল। একটা হয় না, আপনি যখন আপনার জমি হারায় ফেলেন, আমাদের মনে আছে আমাদের বাপ আমার আম্মা বলতো এই জমিটা আমাদের ছিল, এটা বিক্রি করে দিছে তোমার বাবা, বা আমি বিক্রি করে দিয়েছি। আমার মা বলতো কি, তোমাদের যদি কোনদিন সামর্থ্য থাকে এই জমিটা তোমরা আবার কিনো। মানে আপনার সম্পদটা হারানো। পাকিস্তানকে কি একবারও দেখেছেন? পাকিস্তান রাষ্ট্র বাংলাদেশ স্বাধীন হওয়ার পর একবারও পাকিস্তান ইচ্ছা প্রকাশ করেছে যে বাংলাদেশটা আমাদের ছিল, এটা আমরা আবার চাই? কেন চায় নাই? কারণ এই বাংলাদেশের মানুষের কাছে পাকিস্তান একটা ঘৃণার বস্তুতে পরিণত হয়েছে। কারণ সে যে গণহত্যা করেছে, সে যে মানুষকে এভাবে মেরেছে, তার শেষ এখনো তো পাকিস্তান অস্বাভাবিক বাংলাদেশের সাথে সম্পর্ক। এখন পর্যন্ত তাদেরকে এখানে আসতে, তাদেরকে মাথা নিচু করে আমাদের সাথে মানে এক ধরনের ডিল করতে হয়। তাহলে আপনি বুঝেন গণহত্যাটা এমন একটা জিনিস। আওয়ামী লীগ যে গণহত্যাটা করেছে এখনো বুঝতে পারছে না, আওয়ামী লীগের লোকদের এখনো বুঝতে আসছে না, আসবে, আস্তে আস্তে আসবে। আপনার এটা এত সহজ জিনিস না। আমাদের এখানে এখনো যারা বিভিন্ন ব্লগাররা, বিভিন্ন আপনার টক শোতে গিয়ে যারা এখনো ইশারা ইঙ্গিতে আওয়ামী লীগের পক্ষে কথা বলছেন,
ওনাদের এখনো ওই বুঝটা আসতেছে না যে ওনারা কি অপকর্মটা করেছেন। এগুলো যখন আস্তে আস্তে রাষ্ট্র স্বাভাবিক পর্যায়ে আসবে, নেক্সট গভর্নমেন্ট যখন আসবে, আপনি শুনেন বিএনপি ক্ষমতা আসার পরে কি হবে। এখনো তো আমরা জুলাই নিয়ে পড়ে আছি ভাই। বিএনপির উপরে, জামাতের উপরে যেই 15 বছরের যে অত্যাচার হয়েছে, ওগুলো তো এখনো ধরা হয় নাই, ফাইলই খোলা হয় নাই সেগুলা। ইলিয়াস আলীকে কিভাবে গুম করা হয়েছে, ইলিয়াস আলীকে কোথায় রাখা হয়েছে, এখনো কি আমরা জানি? এগুলো সবকে আসবে না? খালেদা জিয়াকে জেলখানায় কিভাবে কষ্ট দেওয়া হয়েছে, এগুলো কি আপনি চুপ থাকবে? এগুলো ওই যারা জেলে ছিল, যারা পুলিশে ছিল, ওরা কি মরে গেছে? ওরা আছে না? আস্তে আস্তে সব তথ্য আসবে। তারেক রহমানকে কিভাবে শাস্তি দেওয়া হয়েছে, কিভাবে আপনার জাজদেরকে চাপ প্রয়োগ করা হয়েছে, এই কনভারসেশন তো এখনো আমাদের সামনে হয় না। আমরা তো এখনো ওই জুলাই আগস্টের কনভারসেশন নিয়ে ব্যস্ত আছি। এগুলো যখন আসবে, আওয়ামী লীগের রাজনীতি বাংলাদেশের একদম তৃণমূল জায়গা থেকে মানুষ ঘৃণা করবে এবং আওয়ামী লীগের লোকেরা ঘৃণা করবে। এখনো তাদের মধ্যে সেই বোধ আসেনি, বোধটা এখনো আসতেছে না। আস্তে আস্তে আসবে। মানুষ হঠাৎ করে তো বোধ আসে না, আস্তে আস্তে তার মধ্যে আসে। ধন্যবাদ সাইফুল হক ভাই। আমার দ্বিতীয় প্রশ্ন, সেই প্রশ্নটা হলো এরকম, আমরা দেখেছি আসলে 5 আগস্টের পরে আওয়ামী লীগ ছাত্রলীগের যারা নেতাকর্মী তাদেরকে আশ্রয় প্রশ্রয় দিতে দেখেছি, যেটার বারবার বলা হচ্ছে তাদের আশ্রয় দিলে কোন এক সময় না এটা তারা বিস্ফোরা হয়ে আসবে। কিন্তু তার প্রমাণ দেখলাম এই হাদির উপর যে হামলা হয়েছে, তিনি ছিলেন ফয়সাল করিম মাসুদ উর্ফে দাউদ খান, তিনি রাজধানীর আদাবর থানা ছাত্রলীগের নেতা ছিলেন। কিন্তু তারপরেও আমরা নিজেদের ভোট বাড়ানোর জন্য, নিজেদের সংগঠনের মানুষ বাড়ানোর জন্য সেই আওয়ামী লীগের ছাত্রলীগের নেতাকর্মীদেরকে আমরা নিজেদের দলে ভিড়িয়েছি, চাঁদাবাজি করছি, দখলবাজি করছি। অন্যান্য দলেও যারা আছেন তারাও কি এরকম হুমকির মুখে আছে কিনা? এটি একটা বিপজ্জনক একটা প্রবণতা। ধরুন এই যে আওয়ামী লীগের অত্যাচারের থেকে বাঁচার জন্য বা ধরুন এটা কৌশলগত অবস্থান নেবার জন্য জামাতের ধরুন বিভিন্ন উইং বা পার্টিকুলার করে ছাত্র কর্মী যারা ছিলেন, তারা ছাত্রলীগের ভেতরে যেটা বলে না যে গুপ্তভাবে তাদের যে কাজ করার যে জায়গাটা, এটা তারা তাদের দিক থেকে নানা ব্যাখ্যা তারা দেবার চেষ্টা করছেন। তারা যে কেবল ওখানে কাজ করেছেন তা না, আরও নানা প্ল্যাটফর্মে নানাভাবে তারা কাজ করেছেন। এখন আবার অভ্যুত্থানের পরে আবার এখন ধরুন জামাত বা ছাত্র শিবির বা অন্যান্য দলের তাদের বাতাবরণের মধ্যে থেকেও ধরুন আওয়ামী লীগ বা ছাত্রলীগ বা অন্যরা তারাও আবার কাজকর্ম করছে কিনা, এগুলো এই প্রশ্ন। গুপ্তভাবে কাজ করছে এবং তারাও আবার গুপ্তভাবে, অর্থাৎ ছাত্র শিবির যে কাজটা তারা তখন শিখিয়েছিলেন যে এভাবে কাজ করা যায়, এখন তাদের সেই শিখিয়ে দেওয়াটা ছাত্রলীগ বা আওয়ামী লীগের নানা ফ্রন্ট লাইনে যারা এখানে অ্যাক্টিভিস্টরা আছেন তারাও সেই কৌশল অবলম্বন করছেন কিনা, যদি করে থাকেন সেটা একটা উদ্বেগের প্রশ্ন। এবং ওখানে থেকে কে দলের সংগঠক, কে কর্মী, আর কে বাস্তবে সেখানে ডিপ্লয় হয়ে কে কাজ করছেন, এটা কিন্তু বোঝা কিন্তু যথেষ্ট জটিল। আমি এই প্রশ্নে এখানে একটা যেটা বলতে, এইসব প্রশ্নে আমি রাজনৈতিক দলগুলোর কোনো নীতিনিষ্ঠ তেমন কোনো অবস্থান নেই। পরিস্থিতি অনুসারে পরিস্থিতিটাকে ম্যানেজ করা, ট্যাকটিক্যাল একটা অ্যালাইনমেন্ট তৈরি করা, এটা আমি দেখি এটা তাৎক্ষণিকতার বিষয়টা এখানে কাজ করছে। আমি বরঞ্চ অন্য প্রশ্নে বলতে চাই, যেটা আপনি মঞ্জু একটু টাচ করেছেন। ধরুন আপনারা আওয়ামী লীগকে যে কথাটা বললেন, ধরুন এটা যদি যেমন ভারত বা আওয়ামী লীগের দিকে এখন আঙ্গুল তোলা হচ্ছে, ধরুন আওয়ামী লীগ কি ধরুন এই যে বিভিন্ন নাশকতা বা উদ্যোগ বা এই যে ধরুন যে সমস্ত সহিংসতা বা এখানে আওয়ামী লীগের নাম যদি যুক্ত হয়, তাতে কি বাংলাদেশে কি তাতে কি আওয়ামী লীগের তাতে কি কোনো গ্রহণযোগ্যতা তৈরি হচ্ছে, কোনো সমর্থন কি বাড়ছে? এইভাবে এরকম কোনো কাজ করে আওয়ামী লীগকে রাজনীতিতে ফিরে আসার কোনো জমিন কি তৈরি হবে? সত্যি সত্যি মানুষের আত্মবিশ্বাস তারা কি করতে পারবে? আমি সেটা মনে করছি না। আমি মনে করি, কারণ এখনো পর্যন্ত আওয়ামী লীগের বাস্তবে কোনো ক্ষমা প্রার্থনা নাই, এখনো কোনো অনুশোচনা নাই, আমি এখনো দেখিনি। আওয়ামী লীগ আমরা বলতাম এটা ঐতিহ্যবাহী পুরনো রাজনৈতিক দল, হ্যাঁ, যাদের নামে আইসিটি ট্রাইব্যুনালে বিচারে আছে, এর নামে অভিযোগ আছে, এর বাইরে তো আওয়ামী লীগের লক্ষ লক্ষ নেতা কর্মী সমর্থকরা আছে। তাহলে ভবিষ্যতে এটা ডেমোক্রেটিক পলিটিতে আওয়ামী লীগ কীভাবে রাজনীতিতে ফিরবে? আওয়ামী লীগের তো সেই ডিসকোর্সটা হাজির করতে হবে একটা দায়িত্বশীল জায়গা থেকে। আমি 15-16 মাসে কিন্তু এরকম কোনো কিছু কিন্তু লক্ষ্য করিনি। এটা ছাড়া অর্থাৎ আওয়ামী লীগকে যদি আপনি লক্ষ্য করেন, এগুলোর পেছনে
তাহলে এই কৌশল কিন্তু আলটিমেটলি কিন্তু আবারও কিন্তু ব্যাকফায়ার করবে। জি। তাহলে একটা রাজনৈতিক দলকে রাজনৈতিকভাবেই তাকে ভাবা দরকার, সে কিভাবে ভবিষ্যৎ আবার রাজনীতিতে গণতান্ত্রিক ফিরবে। রাজনীতিতে তিনি ফিরবেন। ধন্যবাদ, এর বাইরে অসংখ্য অন্য কোনো শর্টকাট কোনো পথ নাই। জি, ধন্যবাদ অসংখ্য।